আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো তোমরা বুঝতেই পারতেছো আমি আলোর প্রতিফলন নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, মেঘের গর্জন হতে পারে মাঝে মাঝে, তো ভয় পাওয়ার কিছু নাই। আর একই সাথে আমি তোমাদের একটু বলতে চাই যে আমার চ্যানেলে আমি ওইভাবে লং ভিডিও দেওয়ার সুযোগ পাই নাই, তবে কিছু দেওয়ার চেষ্টা করছি। ক্লাস ওইভাবে নেওয়ার সুযোগ পাই নাই। তো আমি এখন যে ক্লাসটা করাবো এটা এই এসএসসিদের জন্য আমি শীটটা রেডি করছিলাম। তো ওইটা আমি তখন নিতে পারি নাই সময়ের অভাবে। তো এখন আমি ওইটাকে আরও কিছু জিনিস ইনক্লুড করে একদম বেসিক থেকে শেষ পর্যন্ত পর্যন্ত আমি এটাকে রেডি করছি। এটা রেডি আছে বিদায় যে আমি এটা এখন পড়াচ্ছি। আমি এরপরে হয়তো লাগাতার ওইভাবে ভিডিও দিব না, বা হয়তো 1 বছরের জন্য বা 1.5 বছরের জন্য হারাই যাব। বৃহত্তর স্বার্থে এটা করতেছি। দোয়া করিও সবাই আমার জন্য। তো নিজের পড়াশোনার চাপের জন্য এটা স্যাক্রিফাইস করা লাগতেছে। তো হয়তো বা দেখা হবে আবার তোমাদের সাথে কোনো না কোনোভাবে। তো এখন আশা করি তোমরা ভাইকে মনে রাখবা। তো এখন আমি যেটা বলবো যে আলোর প্রতিফলন, তোমরা এখানে অ্যাটলিস্ট আমি এটা বলতে পারবো যে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো আমি বলবো যেটা অন্য কোথাও তোমরা পাও নাই, সেটা আমি আস্তে আস্তে দেখাবো। তো আমি আমার লেকচারটা এমনভাবে সাজাইছি আজকে যে এটা করলে অন্তত 4-5 বছর এই টপিক এই ভিডিওতে চলে যাবে, আলোর প্রতিফলন এটা দিয়ে চলে যাবে, এমনভাবে আমি সাজাইছি। হ্যাঁ, এমনভাবে সাজাইছি এটা দিয়েই চলে যাবে। তো মোটামুটি তুমি যদি একটু ধৈর্য নিয়ে বসে থাকো তাহলে আশা করি তোমরা এটা খুব ভালোভাবে একদম ফিল করে বুঝতে পারবা। আমাকে একটু সময় দাও, আশা করি তোমার সময়টা নষ্ট হবে না। এই সময়টা তোমার জন্য একটা হয়ে থাকবে, খুবই সুন্দর একটা মুহূর্ত হয়ে থাকবে এবং তোমার খুবই কাজে লাগবে। তো দেখো, আমি আলোর প্রতিফলন একদম বেসিক থেকে শুরু করব, টেনশনে কিছু নাই। তবে আমার শুরুতে যারা ভিডিওটা দেখতে আসবা তাদের আমি হতাশ করবো না। অনেকে হয়তো আলোর প্রতিফলন কিছুটা পড়ছো, তো তোমাদের ম্যাক্সিমামের সমস্যা হচ্ছে রুল অফ সিক্সে। তো আমি আমি ক্লাসটা শুরু করবো রুল অফ সিক্স দিয়ে, কিন্তু আমার অধ্যায়ে ভরপুর বেসিক থাকবে। এগুলো তোমরা সব বিষয়গুলো আমি একদম আলো প্রকৃতি শোষণ সব পড়াই দেবো। তো তার আগে আমি রুল অফ সিক্সটা পড়ে নিই। এটা যারা একদম বেসিক পড়বা তাদের জন্য সুবিধা হবে, পরবর্তীতে যে এটা কনজিউম করতে সুবিধা হবে। তো আমি রুল অফ সিক্সটা একদম ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করব। এইটা যারা আগে অলরেডি পড়ছো, রুল অফ সিক্সের ঝামেলা আছে, তোমরা এখান থেকে শুরুতে রুল অফ সিক্সটা পেয়ে যাওয়া। তো চিন্তার কিছু নাই, যারা বেসিক তাদের জন্য তো আরও ভালো। তো ওকে আমি শুরু করতেছি। তো এখন দেখো, এইখানে এইটা অলরেডি এখন সবাই মোটামুটি জানো। তো কিন্তু আমি ধরে নিচ্ছি যারা একদম জানো না তারাই আমার ক্লাস করতেছো। তো রুল অফ সিক্সটা এটা এরকম যে এইখানে আমরা একটা মোটামুটি এই লজিকগুলা দিয়ে মনে রাখতে পারি কেমন। তো এখানে আমি 6টা পয়েন্ট করছি, চিহ্নিত করছি ওই 6টা পয়েন্টে। তো তার আগে আমি একটা দর্পণটা চিনে নিই। এখানে যে দর্পণটা, এটা একটা অবতল দর্পণ, এটা একটা অবতল দর্পণ। তো রুল অফ সিক্সটা মূলত অবতল দর্পণের জন্যই। তাহলে অবতল দর্পণ আমার কেন, অবতল দর্পণ কেন? কারণ এই যে পেছনে যারা পাড়া লাগানো হয়েছে ব্যবহার করতেছে নিচু অংশ, তাহলে এটা আমার অবতল দর্পণ। তো দর্পণ সম্পর্কে বিস্তারিত আমি বলবো একটু পরে। তো এখন জাস্ট আমরা রুল অফ সিক্সটা পড়ি, তাহলে অবতল দর্পণে আমার রুল অফ সিক্সটা প্রযোজ্য হচ্ছে। অবতল দর্পণ। তো এখন এই দর্পণ সম্পর্কে একটু জানি। এই যে দর্পণের যে এখানে বিন্দুটা, এটা হলো আমার মেরুবিন্দু। এটা কি বিন্দু? এটা আমার মেরুবিন্দু। এটা আমার মেরুবিন্দু। আর যেহেতু এটা একটা গোলক ছিল, এটা ওই যে ওয়ান কাইন্ড অফ গোলক, গোলক থেকে আমার কেটে নেওয়া হয়েছে। তো এগুলো আমি পড়াবো। তো এই যে গোলকের এই যে মাঝখানে যে অংশটা, ধরো যে এক যে বৃত্ত ছিল, তো বৃত্তের মাঝখানে অংশটা কেন্দ্র না? ঠিক একইভাবে এটা আমার ধরি বৃত্তের কেন্দ্র যেরকম, এটা আমার এই দর্পণের কেন্দ্র বা বক্রতার কেন্দ্র, এটাকে বলে থাকে বক্রতার কেন্দ্র। এই সিটা এই পয়েন্টটা আমার বক্রতার কেন্দ্র। আর বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর মাঝখানে যে বিন্দুটা আছে একদম মিডল পয়েন্ট পর্যন্ত, এটা হলো ফোকাস বিন্দু। এটা কি বিন্দু বলো? ফোকাস বিন্দু। এই যে আমার এইখান থেকে এই পর্যন্ত যে বক্রতার কেন্দ্রটা বৃত্তের মতো, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব যেমন ব্যাসার্ধ আর, তো এইটাও এইখান থেকে আমার এই পর্যন্ত দূরত্ব হলো আর। ঠিক একইভাবে যদি এটা দূরত্ব আর হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমার কি অর্ধেক না? যেহেতু অর্ধেক বলছে, একদম অর্ধেক। তাহলে অর্ধেক হলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমার r/2। আশা করি বুঝতে পারছো। তাহলে এটাতে আমরা পরে সূত্র দেখবো f=r/2। এবার আমরা r=f/2। এবার আমরা কাজগুলা করব। মেঘের ঘর্ষণে তোমার শুধু উল্টাইতেছি। এই যে আমার অর্ধেক, অর্থাৎ f=r/2।
বের করব। কোথাও যদি আমার হচ্ছে ব্যাসার্ধ দেওয়া থাকে, আর দেওয়া থাকে, তো সেখান থেকে আমি হচ্ছে আরকে 2 দ্বারা ভাগ করে দিলে আমি হচ্ছে এফটা পেয়ে যাব। তো আশা করি বুঝতে পারছো। এবার আসো রুল অফ 6 এ আমি আসি। এখানে দেখো তো বিন্দুগুলাকে বিভিন্ন নামে নামকরণ করা হবে। তো এইটা যে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র বাইরে একটা বস্তু, আর এইটা হচ্ছে আমার অসীমে চিন্তা করা হবে। অসীম যে কোনো জায়গায় আছে, এটা আমার সহজে বোঝানোর জন্য আমি এইখানে চিহ্নিত করছি। তো দেখো এইটা হচ্ছে আমার প্রতিবিম্বটাকে আমার চিহ্নিত করতে হবে, যে প্রতিবিম্বটা কেমন হয়, তার প্রকৃতি কেমন, তার হচ্ছে আকার কেমন, সেই বিষয়টা এখানে আলোচনা করা হবে। তো এখন তার প্রতিবিম্বটা আবার কি অনেকে বলবা প্রতিবিম্ব কি, এই যে আমরা আয়না দেখি রেগুলার, আয়নাতে ওই পাশে যে আমি একটা মানুষ দেখি ওইটাই আমার প্রতিবিম্ব, ওইটা হচ্ছে আমার প্রতিবিম্ব। তো এই উত্তল দর্পণে কেমন প্রতিবিম্ব হবে, অবতল দর্পণে কেমন প্রতিবিম্ব হবে, সেইগুলো সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানবো। তো এখন আমরা জানবো হচ্ছে অবতল দর্পণে কোথায় বস্তু রাখলে কেমন প্রতিবিম্ব আমার গঠিত হবে। তো দেখো এটা হচ্ছে আমার অসীম, তো এটাকে রুল অফ ওয়ানও বলা যায়। যে ওয়ানটা হলো যে আমার যদি কোনো একটা বস্তু অসীমে থাকে, তাহলে এটা তো আবার অক্ষ, এটা প্রধান অক্ষ, তাই না, এটা প্রধান অক্ষ, এটার নাম হচ্ছে প্রধান অক্ষ। তাহলে আমার একটা বস্তু যদি অসীমে থাকে, ধরো এখানে একটা বস্তু আছে, বস্তু যদি আমার কোথায় থাকে বলো, অসীমে থাকে, তাহলে সেটা কেমন হবে, সেটা কেমন হবে, এটা রুলটা, এই যে রুল অফ মনে রাখার জন্য, যে টোটাল আমার 6 মিলবে। অর্থাৎ আমার যদি বস্তু 1 থাকে তাহলে সেটার আমার প্রতিবিম্ব হবে 5-এ, অর্থাৎ টোটাল 6 মিলবে। আমার যদি বস্তু 2-এ থাকে, এই যে এই বক্রতার কেন্দ্র বাইরে থাকে, তাহলে সেটার প্রতিবিম্ব হচ্ছে 4-এ হবে, অর্থাৎ টোটাল আমার 6 মিলবে। তার মানে তার প্রতিবিম্বটা এই অনুযায়ী হবে, বিন্দু অনুযায়ী হবে। আবার যদি আমার 3-এ থাকে তাহলে তার প্রতিবিম্ব 3-এ হবে, মানে টোটাল মিলে আমার 6 মিলবে। আমার যদি 4-এ হয় তাহলে তার প্রতিবিম্ব হচ্ছে 2-এ হবে, টোটাল হবে 6। আমার যদি 5-এ হয় তাহলে তার প্রতিবিম্ব হবে 1-এ, ওই যে দেখাবার উল্টা করতেছে, 6 হবে। আমার যদি 6 হয় তাহলে তার প্রতিবিম্ব কোথায় হবে, তার প্রতিবিম্ব হচ্ছে আমার দর্পণের বাইরে হবে, এই জায়গাটাতে হবে। তো সেটা আমি একে একে দেখাবো। দেখো আমার যদি অসীমে কোনো প্রতিবিম্ব, আমার যদি বস্তু থাকে, তাহলে তার প্রতিবিম্ব কোথায় হবে, তাহলে তার প্রতিবিম্ব হবে 5-এ। তাহলে 5-এ প্রতিবিম্ব হলে কেমন হবে একটু আমরা দেখি। তো তার আগে আমি আরেকটা কথা একটু বলে নিই। আমার যদি এই অবতল দর্পণ, এটা হলো প্রধান অক্ষ, এটা হলো আমার প্রধান অক্ষ, প্রধান অক্ষ। তো আমার যদি একটা রেখা, আমার আলোক রশ্মি প্রধান অক্ষ সমান্তরালে যায়, প্রধান অক্ষের সমান্তরালে যায়, যে কোনো সময় সমান্তরালে যায়, তাহলে সেটা আমার বক্রতা এই প্রধান ফোকাস দিয়ে ফেরত আসবে, ফোকাস দিয়ে ফেরত আসবে। ঠিক একইভাবে এটা যদি এদিক দিয়ে যাইতো, এদিক দিয়ে যাইতো, সমান্তরালে গেল, তার মানে আমার দর্পণের সমান্তরালে গেল, প্রধান অক্ষের সমান্তরালে গেল, প্রধান অক্ষের সমান্তরালে গেলেই সেটা ফেরত আসবে আমার হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে। সেটা ফেরত আসবে কোন দিক দিয়ে বলো, ফোকাস বিন্দু দিয়ে। তাহলে এটা আমার অসীমে আছে। তাহলে এই দিক থেকে রেখা যদি আমার এই দিক বরাবর আসে, এই দিক বরাবর আসে, তাহলে কোন দিকে যাবে, এটা ফেরত আসবে কোন দিক দিয়ে, অ্যাপ দিয়ে ফেরত আসবে, অ্যাপ দিয়ে ফেরত আসবে। তাহলে দেখো এটা আমার একটা রশিদেও দেখানো যায়, আবার কোনো কোনো বই এটা দুইটা রশিদেও দেখাইছে, যে দুইটা রশিদেও দেখাইছে, দুইটা রশিদেও যখন দেখাবা তাহলে এটাও সমান্তরালে লেগেছে, তাহলে ফেরত আসবে এদিক দিয়ে, এদিক দিয়ে ফেরত আসছে। তাহলে দেখো এই যে আমার প্রতিবিম্ব, এটা প্রতিবিম্ব তো আকার নাই, এটা শূন্যের কাছাকাছি বলা হয়, এটাকে বলা হয় শূন্যের কাছাকাছি। তাহলে এটার প্রকৃতি কেমন হচ্ছে, এর আগে বলি অবস্থান। তাহলে আমার অসীম দূরত্বে যদি কোনো বস্তু থাকে, তাহলে তার অবস্থানটা হবে কোথায়, অবস্থান হবে হচ্ছে আমার প্রধান ফোকাসে, প্রধান ফোকাসে, প্রধান ফোকাসে। এবং তার আকার হবে কেমন, তার আকার আমি এটা এক পেজে লিখে ফেলছি, তো আকার হবে হচ্ছে অত্যন্ত খর্বিত, অত্যন্ত খর্বিত, খর্বিত মানে ছোট, মানে একদম এই বিন্দুতে চলে আসছে, শূন্যের কাছাকাছি। তার প্রকৃতি কেমন হবে, প্রকৃতি কেমন হবে বলো, প্রকৃতি কেমন হবে, যেহেতু আমার শূন্যের কাছাকাছি, শূন্যের কাছাকাছি, তাহলে আমার তাহলে এটা কেমন হবে, আমার বাস্তব হবে। এটা আবার কেমন বাস্তব, তাহলে কেমন হলো কীভাবে বুঝি আমরা, এটা মূলত আরও কিছু বইয়ে আমি ঘাটাঘাটি করে দেখছি, যে সমান্তরালে গেলে আমার যে ফোকাস দিয়ে ফেরত আসে, তো আরেকটা বিন্দুকে আমি যদি এখান থেকে অসীম থেকে দেখাই, সেটাও যদি হচ্ছে আমার এই দিক থেকে গিয়ে যে উল্টা দেখায়, যে ফোকাসে মিলবে, আমি তো দূরে মিলাই ফেলছি, মিলে। তো এইটার তোমার আরেকভাবে চিত্র করা হয়, যে হচ্ছে আমার এটা যদি একটু আমি দেখাই, যে আমার আসবে, তো দূর থেকে দিলাম, আবার এই যে এইভাবে দিলাম, তো একটা হচ্ছে আমার তো দেখো এখানে আমার যে আমি এটা আরেকটা চিত্র তোমাকে দেখাই যে কিভাবে ছিল। তো এইভাবে ধরো অসীম থেকে পড়তেছে, তো এখন এটা হলো আমার ফোকাস বিন্দু, তো এইখানে তির্যকভাবে পড়বে, তো এটা এইভাবে দিয়ে ফেরত আসতেছে। আরেকটা বিন্দু এই অসীম থেকে তো এইখানে আসলো,
এটা ফেরত আসবে তোমার হচ্ছে ফোকাসটাই, যে আমি তো উল্টাপাল্টা আঁকতেছি, মেরুতে দিলে ফেরত আসবে এদিক দিয়ে, ধরো এটা ফোকাস, তাহলে এদিকে আমার মিলিত হবে, অর্থাৎ উল্টা হবে আর বাস্তব হবে, উল্টা হবে আর বাস্তব হবে। এটা হচ্ছে আগের অনেক বইগুলোতে দেখছি, তো নতুনভাবে এইটা একটু বেশি এখন ব্যবহার করতেছে উদ্ভাসের বইগুলো বা অন্যান্য বইগুলোতে আমি দেখছি যে এইটা চিত্রটা চলতেছে। তো তোমরা দুইটাই দিতে পারো, তো এখনকার অনুসারে তুমি এটা দিতে পারো, এটা সবচেয়ে আপডেট আর কি। এই তো এবার দেখো, আমি যদি রুল অফ টুতে যাই, তাহলে টুতে গেলে আমার কেমন হবে, টুতে গেলে আমার হচ্ছে কেমন হবে রুল অফ টু। তাহলে আমার 2 নম্বরে যদি বস্তু থাকে, আমার যদি 2 নম্বরে বস্তু থাকে, সেটা হচ্ছে কততে আসবে, 4-এ মিলিত হবে। কততে মিলিত হবে, 4-এ মিলিত হবে। তাহলে দেখো 2 নাম্বার আমার কোথায়, এটা যদি আমার বক্রতার কেন্দ্র হয়, তাহলে 2 নাম্বার হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, অর্থাৎ এইখানে যদি আমার কোনো একটা বস্তু থাকে, তাহলে সেটা আমার প্রতিবিম্বটা কেমন হবে, তাহলে তার প্রতিবিম্বটা হবে কোথায়, 4-এ। তাহলে 4 কোথায়, এই দিকে আমার, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং হচ্ছে ফোকাসের মাঝামাঝি মাঝে এই অংশটুকু পুরাটাই হচ্ছে আমার 4, এর ভিতরের অংশটুকু পুরাটাই হচ্ছে 4। তাহলে দেখো এর ভেতর অংশ 4 যদি হয়, তাহলে এটা যদি সমান্তরালে যায়, তাহলে ফেরত আসবে কোন দিক দিয়ে বলো, ফেরত আসবে হচ্ছে আমার এই ফোকাস দিয়ে। তাহলে আবার আরেকটা রেখা আমি কিভাবে টানবো, যে এইভাবে কেন্দ্র দিয়ে গেছে, তাহলে সেটা বুঝে উল্টা সমান্তরাল হয়ে ফেরত আসবে, সমান্তরাল হয়ে ফেরত আসবে। তাহলে দেখো এটা আমার এই দিকে আমার মিলে গেছে, এই দিকে আমার মিলে গেছে। তাহলে দেখো এই যে 4 নাম্বার হলো, এটা 2-এ ছিল, এটা হলো আমার হচ্ছে 4-এ। তাহলে 2 হলে 4 হবে, এটা আমার হয়েছে 6 মিলছে। তাহলে এটা থেকে আমরা কি কি বের করব, এটা থেকে বের করব হচ্ছে অবস্থান। কার অবস্থান, প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বটা কোথায় অবস্থান করতেছে, প্রতিবিম্ব অবস্থান করতেছে তোমার হচ্ছে মেরু, সরি, বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র ও ফোকাস বিন্দুর মাঝে, ফোকাস বিন্দুর মাঝে। তারপর হচ্ছে তার প্রকৃতি কেমন হচ্ছে, তার প্রকৃতি হচ্ছে তোমার উল্টো, উল্টো। তাহলে উল্টো যদি হয় সেটা হবে বাস্তব, সেটা কেমন হবে, বাস্তব। আর আকার কেমন হচ্ছে, এখানে তোমরা অ্যাকুরেটলি আঁকলে দেখবা খর্বিত হচ্ছে, অর্থাৎ ছোট হচ্ছে, অত্যন্ত খর্বিত হচ্ছে, বিষয়টা এমন না, ছোট হচ্ছে। তাহলে এটা আমার গেল। তাহলে আমি একটু দ্রুত করার চেষ্টা করি। আমি যদি রুল অফ 3-এ যাই, তাহলে আমার 3 নাম্বারে থাকলে, এটা পরীক্ষা একটু ভালোই আসে, যে 3 নাম্বারে যদি কোনো একটা বস্তু থাকে, অর্থাৎ আমার এটা বক্রতার কেন্দ্র, তাহলে বকে বকে, এটাতে মনে রাখতে পারো, বকে থাকলে বকেতেই হবে, বকে থাকলে বকেতেই হবে। অর্থাৎ বক্রতার কেন্দ্রে যদি আমার বস্তু থাকে, তার প্রতিবিম্বটাও বক্রতার কেন্দ্রেই হবে। এটা একটু মিলাইতে হয়তো ঝামেলা হয়, তো এটা একটু তোমরা ওই যে 2-1বার প্র্যাকটিস করলে বুঝে যাবা যে কোন ট্রিক্সে আঁকাইতে হয়। এখানে সবগুলাই ট্রিক্সে কিছু কাজ করতে হয়, সবগুলো জ্যামিতিক দিয়ে তুমি যে অর্ধবৃত্ত আঁকো বা বৃত্তচাপ আঁকো, কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা হতে পারে। তো এবার তোমার হচ্ছে এই যে আমার প্রধান অক্ষের সমান্তরাল রেখা গেল, তাহলে এটা আমার কি ফোকাস বিন্দুতে ফেরত আসবে। আর এদিক দিয়ে একটা রশ্মি চিত্র আঁকবো, রশ্মি আঁকলে এটা মিলিত হবে, আমি জোর করে মিলালাম, ঠিক আছে, এটা আমার এইখানে মিলবে, আমি ঠিকভাবে স্কেল দেখলে এখানে মিলবে। তাহলে দেখো এটা বক্রতার কেন্দ্রে মিলিত হবে, এটা কোথায় মিলিত হবে, বক্রতার কেন্দ্রে মিলিত হবে। তাহলে এইখানে আমার ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা ঘটবে আমার অবস্থান কোথায় হবে, অবস্থান হচ্ছে বক্রতাই হবে, বক্রতার কেন্দ্রেই হবে, বক্রতার কেন্দ্রে, বক্রতার কেন্দ্রে। তারপর কি হবে, এর প্রকৃতি কেমন হবে, এর প্রকৃতি হবে, প্রকৃতি উল্টা হয়ে গেছে, তাহলে উল্টা হলেই সেটা হবে আমার হচ্ছে বাস্তব। আর আমার হচ্ছে আকার কেমন হবে, তার আকারটা হবে হচ্ছে, দেখো দুইটা সমান দৈর্ঘ্যের, সমান আকার হবে, প্রতিবিম্বটা হবে বস্তুর তোমার হচ্ছে আকারের সমান। একটু ওদিকে চলে গেছিলে, এখন একটু দেখে নিও যেগুলো বলছি, আমি একটু খেয়াল করিনি। আচ্ছা, এবার আসো আমার রুল অফ, যদি রুল 4 নম্বর রুলে আসি, তাহলে 4-এ হলে আমার কোথায় হবে, 4-এ হলে আমার হচ্ছে 2-এ মিলবে, ওই যে রুল অফ 6। তাহলে 4 নম্বরে বস্তু রাখবো, তাহলে 4 নাম্বার কোথায়, এটা হচ্ছে আমার কি বিন্দু, এটা বক্রতার কেন্দ্র, আর এটা হচ্ছে আমার তোমার হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে 4 হলো এর মাঝামাঝি অবস্থান, ধরো আমি এখানে ধরে নিলাম। তাহলে 4-এ হলে তার প্রতিবিম্ব হচ্ছে 2-এ, 2 মানে কি বক্রতার কেন্দ্রের বাইরে, তাহলে এই দিকে আমার হচ্ছে তার প্রতিবিম্বটা হবে। তাহলে এটাকে আমি রশ্মি চিত্র টেনে নিব। তো টেনে নেওয়ার পরে আমার যেহেতু এটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে গেছে, তাহলে আমার ফোকাস বিন্দুতে ফেরত আসবে। তাহলে আরেকটা রেখা আমার কোন দিক দিয়ে আসবে, তাহলে এগুলো নিলাম, তাহলে এটা আমার কি বক্রতার কেন্দ্র দিকে, তাহলে সমান্তরাল হয়ে ফেরত আসবে, তাই না। তাহলে এটা মিলবে ওইদিকে, এখন দিকে জোর করে মিলাই এদিকে, এইদিকে মিলে গেছে আমার। তো আসলে আর একটু দূরে মিলাইতে হবে, এদিকে মিলাইতে হবে, তোমরা একটু ভালো করে দেখবা। তাহলে এইটা তার তার প্রতিবিম্বটা হবে এইখানে, এইখানে। তাহলে দেখো তার অবস্থান কেমন হলো, তার অবস্থান হলো আমার প্রতিবিম্বের অবস্থানটা হলো, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থানটা হলো তোমার বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে,
তার আকার কেমন হলো? তার আকার হলো তোমার হয়েছে, তোমার বর্ধিত হয়েছে বা বড় বা বর্ধিত। আর তোমার কেমন হয়েছে? প্রকৃতি কেমন হয়েছে? প্রকৃতি প্রকৃতি উল্টা উল্টা প্লাস বাস্তব। আশা করি বুঝতে পারছো। তো আমি একটু দ্রুত করতেছি, আর শেষ রাত ফজরের পরে শুরু করছি ভিডিওটা, এই জন্য আমি হচ্ছে এভাবে কলম দিয়ে এভাবে আঁকতেছি। তোমরা একটু সুন্দর করে চেষ্টা করবা, তাহলে বুঝে যাবা। মূলত বুঝে গেলে এগুলা করা খুব একটা কঠিন কিছু না। দেখো আমার যদি পঞ্চমে হয়, আমি এটা এখানেই চেষ্টা করি, এই পেজেই যদি আমার বস্তুটা হচ্ছে, তাহলে 5 নাম্বার না, এটা একটু এখানে আঁকা যাবে না, একটু ফ্রেশ পেজে আঁকি। তাহলে আমার যদি এখন রুল অফ 5 নাম্বার রুলে যাই, তো 5 নাম্বার রুলে কেমন হয়েছে আমার, যে এইখানে আমার হচ্ছে যদি বস্তুটা হচ্ছে, এখন এটা খুব মনোযোগ দিয়ে দেখো, এটা কিন্তু আসে, বহুত আসে পরীক্ষায়। তাহলে এইটা হচ্ছে আমার কি বিন্দু? ফোকাস বিন্দু। আর এটা হলো আমার বক্রতার কেন্দ্র। আর এটা তাহলে এখানে ছিল 1 2 3 4, আর এই যে 5 মনে করে দিলাম, এই যে 5 নাম্বার। তাহলে 5 নাম্বারে যদি আমার কোনো বস্তু থাকে, তাহলে সেটা মিলবে কততে? 1-এ। তার মানে অসীমে মিলবে, মানে মিলবে না এটার আর কি, ইয়াটা মিলবে না, তাহলে অসীমে, তার প্রতিবিম্বটা হবে অসীমে। তাহলে এটা কেমন হবে, যে এটা হচ্ছে আমি একটা সমান্তরাল নিলাম, তাহলে সমান্তরাল নিলে সেটা ফেরত আসবে কোন দিক দিয়ে বলো? সেটা হচ্ছে ফোকাস বিন্দুতে ফেরত আসবে। তো আরেকটা রশ্মি কেমন হবে, যে বেঁকে যাবে, এভাবে বেঁকে যাবে। আর তির্যকভাবে প্রতিবিম্ব কোনো একটা রশ্মি বেঁকে গেলে সেটা হচ্ছে আমার ওই পথে ফেরত আসে। তাহলে এটা এটা আমার হচ্ছে, এটা আরেকটু ওই দিক দিয়ে আঁকলে আমার হচ্ছে ভালো হইতো। এটাকে টেনে টেনে এই যে বক্রতা, এটা একটু এইভাবে দিলে ভালো হইতো, একটু আঁকবা সুন্দর করে। এটা হচ্ছে যে বক্রতার কেন্দ্র দিয়ে ফেরত আসবে, অর্থাৎ এটা একটু সোজা করে এদিকে দিলে আমার একটা রশ্মি চিত্র হবে, স্কেল ধরে করবা এটা। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে আসবে। তাহলে এই দিক থেকে আইসা দেখো যত দূরে যাবে আর মিলবে না, আর বড় হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার মিলা সম্ভব না। তার মানে সেটার আমার কেমন হইলো, আমার অসীমে যে মিলবে। তাহলে এটার অবস্থান কেমন হলো? অবস্থান হয়েছে অসীমে। প্রতিবিম্বের অবস্থান হয়েছে কোথায়? অসীমে। তারপর কি হয়েছে? এর আকারটা কেমন হবে? আকার হবে কি? অত্যন্ত অত্যন্ত বর্ধিত, অত্যন্ত বর্ধিত। তাহলে প্রকৃতি কেমন হবে? প্রকৃতি আমি তো জানি না কেমন হবে, সেটা তো উল্টাও হইতে পারে, আবার সোজাও হইতে পারে। তাহলে এটা বাস্তব বা অবাস্তব দুইটাই হতে পারে, বাস্তব হতে পারে বা অবাস্তব হতে পারে, হ্যাঁ দুইটাই হতে পারে। অর্থাৎ এটা উল্টাও হতে পারে, সোজাও হতে পারে। আরেকটা হচ্ছে আমার রুল অফ 6, লাস্ট একটা পোর্শনে আছে, আমরা এটা একটু দেখো। মাঝে মাঝে এটা আবার চৌকা খাই দেয় এখানে অনেকে, বইয়ে দেখছে, তো চৌকা খানোর দরকার নাই, এটা চিত্র দিলেই হবে, স্কেল ধরে করবা। আর যদি আমার 6 থাকে, তাহলে 6 থাকলে কেমন হবে? 6টা কোথায়? 6 হচ্ছে আমার এই যে ফোকাস বিন্দু আর মেরু বিন্দুর মাঝখানের যে অঞ্চলটা। তাহলে এইখানে যদি আমার কোনো একটা বস্তু রাখি, তাহলে সেটা আমার কেমন হবে? তাহলে এটা আমরা আগেই দেখছি যে হচ্ছে, যদি একটা রশ্মি এই যে আমার এই বরাবর দিই, অর্থাৎ সমান্তরালে দিই, সেটা ফেরত আসবে কোন দিক দিয়ে বলো? সেটা ফেরত আসবে ফোকাস বিন্দু দিয়ে। তাহলে ফোকাস বিন্দু দিয়ে ফেরত গেল, তাহলে আরেকটা রশ্মি কেমন যাবে জানো? এটা আবার এইদিকে টেনে যাবে। তাহলে ফোকাস বিন্দু গেল, তাহলে আরেকটা রশ্মিকে আমি যদি এইভাবে দেই, এইটা তো আগে করছি, এই যে আরেকটু বড় করে দিলে হয়তো এইভাবে দেই, তাহলে সেটা হচ্ছে আমার ফেরত আসবে হচ্ছে এই বরাবর। তো এখন এই দুইটাকে এই যে সামনের দিকে টানলে এটা এমন একটা জায়গায় যে আমার হচ্ছে মিলিত হবে। তো মিলিত হলে দেখা যাবে যে হচ্ছে আমার এটা এইভাবে এখানে আমার তার প্রতিবিম্বতা গঠন হয়েছে। তাহলে একটা ক্ষেত্রে আমার অবতল দর্পণে একটা ক্ষেত্রে তার হচ্ছে প্রতিবিম্বটা হচ্ছে বিম্বের বাইরে চলে যায়, বা বিম্বের অপর পাশে চলে যায়, বিম্বের কি অপর পাশে চলে যায়। তাহলে তার অবস্থান কেমন? অবস্থান হচ্ছে বিম্বের বা প্রতিবিম্বের দর্পণের বাইরে, দর্পণের পেছনে বলতে পারি, পেছনে পেছনে হয়ে গেল। তাহলে দর্পণের পেছনে গেলে তার আকার কেমন হয়েছে? তার আকারটা হয়েছে আমার হচ্ছে সোজা, আকার বললো, এটা হচ্ছে বর্ধিত হয়েছে। আকার হয়েছে কি বর্ধিত, মানে বড় হয়ে গেছে। তার প্রকৃতি কেমন হয়েছে? প্রকৃতি মানে সে কেমন, সে হচ্ছে সোজা। সোজা হলে সেটা কেমন হবে? সোজা হলে সেটা অবাস্তব হবে, অবাস্তব। আশা করি আমি কম সময়ের মধ্যে এটা বুঝাইতে পারছি। আমি অনেক তাড়াহুড়া করছি, আমার চিত্র এবড়ো থেবড়ো হয়েছে, কিন্তু তোমরা যদি মনোযোগ দিয়ে শুনো, তাহলে আমার মনে হয় না যে এখানে তোমাদের কোনো প্রবলেম থাকবে। তো আশা করি রুল অফ 6 হয়ে গেছে। রুল অফ 6 সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে ইনশাল্লাহ আমি করাবো ওই ক্লাসেই। তো এখন এসে আমি আলোর প্রতিফলনে, তো আলোর প্রতিফলনে আসার এইখানে আমার প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে আলো নিয়ে, সেটা হচ্ছে আলো নিয়ে। এই যেখানে যতগুলো সূত্র দেখতেছো সবগুলো সূত্রই হচ্ছে আমার ম্যাথ আছে সামনে, সবগুলারই ম্যাথ আছে, সবগুলারই ম্যাথ আছে।
তাহলে এখানে আমি হচ্ছে আলো নিয়ে আসি, আলো। তাহলে আলো, আলো যখন জানবো তার আগে আমাকে জানতে হবে হচ্ছে তরঙ্গ। কি জানতে হবে বলো? তরঙ্গ। খুব মনোযোগ দিয়ে ক্লাস করো। এই তরঙ্গ টপিক যে এসএসসির সপ্তম অধ্যায়ে যে তরঙ্গ টপিকটা, ওইখানে তরঙ্গটা পড়ানোর সময় এইটা কেন জানি আমি জানি না যে অনেক টিচার এভাবে বলে না। তো এইটা তরঙ্গ মূলত আসলে দুই ধরনের। তরঙ্গ কয় ধরনের বলো? দুই ধরনের। একটা হলো আমার মাধ্যম প্রয়োজন, একটা হলো আমার মাধ্যম প্রয়োজন, মাধ্যমের সাহায্যে চলে। আরেক ধরনের তরঙ্গ আছে আমার মাধ্যম ছাড়া চলে। কি ছাড়া চলে বলো? মাধ্যম প্রয়োজন নেই, মাধ্যম প্রয়োজন নেই, তাহলে মাধ্যম ছাড়া চলে। তাহলে এখন মাধ্যম প্রয়োজন আছে, মাধ্যম প্রয়োজন আছে কার? মাধ্যম প্রয়োজন আছে কার? তাহলে মাধ্যম প্রয়োজন এটা আবার ওই যে দুইটা যাদের এই তোমার হচ্ছে মাধ্যম প্রয়োজন, তোমার হচ্ছে যে অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, ওই যে পানি, হ্যাঁ, তারপর হচ্ছে শব্দ, এগুলো হচ্ছে মাধ্যম প্রয়োজন। তাহলে মাধ্যম প্রয়োজন নাই কার? মাধ্যম প্রয়োজন নাই হচ্ছে আলোর। আলোর কার বলো? আলোর, অর্থাৎ তাড়িত চুম্বক তরঙ্গ যারা, তাড়িত চুম্বক তরঙ্গ, তাড়িত চুম্বক তরঙ্গ। তাহলে একটা তাড়িত চুম্বক তরঙ্গের উদাহরণ কি? সেটা হলো আলো। তাহলে আলো চলাচলের জন্য কোনো মাধ্যম প্রয়োজন হয় না। আরেকটা মনে রাখবা, আলো সবসময় সরল পথে চলতে পছন্দ করে। আলো সরল পথে চলে, সোজা পথে চলবে। আলো বেঁকে চলে না, আলো এভাবে চলে না, আলো সরল পথে চলে। তো প্রতিবিম্ব হওয়ার কারণে ভিন্ন কিছু হবে, সেটা ভিন্ন আসতেছে আমরা। তাহলে আলো এক ধরনের তাড়িত চুম্বক তরঙ্গ। আশা করি আলোর এই টপিকটা বুঝতে পারছো। তো আরেকটা বিষয় হলো যে আমার হচ্ছে যে আলো, যে আলো তো আমার হচ্ছে কি, আলো তো বিশাল বড় একটা জিনিস। এইখানে আলো নিয়ে অনেক কিছু আছে, আলোর গতি টতি বিভিন্ন কিছু। তো এখন দেখো যে আলোর, আমরা যে আমাদের পৃথিবীতে অনেক ধরনের আলো আছে, কিন্তু সব ধরনের আলো আমরা খালি চোখে দেখতে পাই না। আমরা একটা সামান্য তরঙ্গ দৈর্ঘ্যের, তো আলো তো এই যে বললাম যে যেহেতু এটা তরঙ্গ, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আছে। তরঙ্গ দৈর্ঘ্য কেমন? তরঙ্গ দৈর্ঘ্য আমার কেমন আবার, এটা ওই যে অনুপ্রস্থ দিয়ে একটু বোঝা যায় সহজে, যে এরকম দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এইখান থেকে এই পর্যন্ত গেছে একটা দৈর্ঘ্য, তাহলে একটা ল্যামডা। আবার দেখো আর একটা তরঙ্গ দৈর্ঘ্য আমি যদি দেখে দেই, এই যেরকম দেখো, তাহলে এই ল্যামডা আর এই ল্যামডা কিন্তু সমান না, এটার থেকে এটা দেখা যায় ছোট, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্যটা কম। তাহলে আরও যদি আমি ছোট করি, তাহলে এই যে দেখো, তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য আরও কম। কি কম বলো? আরও কম। তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম কম। তাহলে এখন আমরা যে আলো দেখি, যে আলোর আবার হচ্ছে দৃশ্যমান আলো আছে, দৃশ্যমান, দৃশ্যমান আলো। তো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুবই নগণ্য, খুবই নগণ্য। এটা হলো আমাদের যে অনেক বই আছে 400 থেকে তোমার হচ্ছে 700 ন্যানোমিটার। তোমাদের এসএসসি বইটাই দেওয়া আছে, কিন্তু ইন্টারের বায়োলজি বইয়ে বা হচ্ছে অনেক বই আমি দেখছি 380 থেকেও কাউন্ট করা হয়, 380 থেকে 680 এরকম কাউন্ট করা হয়। তবে এটা হচ্ছে ওই তোমার 400 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো। 400 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে আমরা খালি চোখে দেখি। তো তোমাদের আরেকটা বিষয় আমি তোমাদের বোর্ড বই থেকে দেখাবো, আমি আগেই হচ্ছে করে রাখছি তোমাদের ফিজিক্স বইটা থেকে। এইখানে দেখো যে এই যে দেখো আমরা কত নগণ্য একটা তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পাই। এইখানে আমার দেখো এই যে এই সামান্য তরঙ্গটুকু আমি দেখতে পাই, অর্থাৎ 400 থেকে 700, এর বাইরে আমরা দেখতে পাই না খালি চোখে। তাহলে এর আগেও কিছু তরঙ্গ দৈর্ঘ্য আছে, অর্থাৎ এর থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য, আলট্রা ভায়োলেট রে, অর্থাৎ ইউভি যেটা বলে, এক্স রে, গামা রে, এগুলো এর থেকে কি আরো আরো ক্ষুদ্র, এর থেকে আরো ক্ষুদ্র, আরো ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্য। আর এর পরে যেগুলো আছে ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ রে, রেডিও রে, অনেকগুলো বড়। ওই যে রেডিও, আমরা রেডিও বার্তা কেন শুনি, যে বড় তরঙ্গ দৈর্ঘ্য, অনেক বড় তরঙ্গ দৈর্ঘ্য, রেডিও এফ রে। তাহলে দেখো এই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যটুকু আমরা দেখতে পাই। তো এবার আসো, তাহলে দেখো একটা ন্যানোমিটার, কিন্তু এটা খেয়াল রাখতে হবে, ন্যানোমিটার অনেক সময় এমসিকিউ আসে, যে যে ন্যানোমিটার দিয়ে ম্যাথ দেয় তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ইজ ইকুয়াল টু ধরো সাপোজ 500 ন্যানোমিটার। কিন্তু আমি এটাতে কিন্তু ম্যাথ করবো না, কারণ বাকিগুলো এসে একক থাকে। আশা করি তোমরা ফিজিক্স ওগুলো দেখছো। তো 500 এর সাথে আমরা কি 10⁻৯ দেবো, কারণ ওয়ান ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁻৯ মিটার। আশা করি বুঝতে পারছো। তো এইটা দিয়ে আমরা হচ্ছে এগুলা ম্যাথ করতে পারবো। তাহলে আলোর বিষয়গুলো দেখলাম। আর একটা বিষয় আমরা বলি, যে একটু ক্লিয়ার করি, যে আমরা যে কোনো একটা বস্তু দেখি, তো বস্তুটা কেন দেখি? কারণ বস্তুটা দেখি কারণ ওই বস্তু হতে আমার চোখে আলো আসে। তাহলে আলোর প্রতিফলনটা এখানে আমার ক্লিয়ার হয়ে যায়, যে আলোর প্রতিফলন তাহলে আসলে কি? আলোর প্রতিফলন হলো যে আমার দেখো এই যে মাধ্যমের ব্যাপার আছে, যে এই যে ধরো এটা, এই যে বইটাই আমরা দেখতেছি, কেন বইটা দেখি আমি? বইটা কেন দেখি? কারণ হলো এই যে ধরো এখানে আমার উপরে লাইট থেকে আলো প্রথমে বয়ে গেছে, তো বই থেকে আলোটা আমার চোখে আসছে, অর্থাৎ
আমার প্রতিফলিত হয়ে চোখে আসছে, এবার এই জন্য আমরা হচ্ছে বস্তুটা দেখতেছি। তাহলে আলোর প্রতিফলনের জন্য আমরা বস্তু দেখি। তো এখন তাহলে এটা সংজ্ঞাটা আমরা কীভাবে বলতে পারি, যে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তাহলে এটা কি মাধ্যম ছিল, আমার বায়ু মাধ্যম। মুখে মুখে বলি তাই বুঝবা, এটা বইয়ে তো সংজ্ঞা আছে এভাবে। তা আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, অর্থাৎ বায়ু মাধ্যম, বায়ু থেকে এই যখন এখানে গেল, এটা ভিন্ন একটা মাধ্যম, তো আলো সরল পথে চলে, তাহলে এটা তো আর ভেদ করে আলো যেতে পারছে না। তাহলে এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যায়, তখন এই মাধ্যমের এটার বিভেদতল, বিভেদতল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যম অর্থাৎ বায়ুতে ফেরত আসলো, প্রথম মাধ্যমে ফিরে আসলো, একে বলা হয় আলোর প্রতিফলন। একে বলা হয় কি বলো, আলোর প্রতিফলন। এইটাকে আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করি। এইটা একটু দেখো, যে ধরো এইটা এটা আমার কি, এইটা আমার হচ্ছে অবিলম্ব। তাহলে আলো এই পাশ থেকে, ধরো এখান থেকে আমি বলতেছি যে এই দিক থেকে আমার যাচ্ছে, এদিক থেকে গিয়ে তাহলে আর ভেদ করে যেতে পারলো না, আবার সে, এটা ধরো বায়ু ছিল, এটা বায়ু, আবার সে দিক দিয়ে প্রতিফলিত হয়ে বায়ুতে ফেরত আসলো। তাহলে এই যে আলোর ঘটনা, যে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আবার প্রথম মাধ্যমে ফিরে আসলো, এটাকে বলা হয় আলোর প্রতিফলন। তাহলে এখন বলবা, এখানে আমরা একটা সংজ্ঞা বলার সময় আরেকটা কথা বলি, এটা একটু খেয়াল করো, যে কিছু পরিমাণ আলো, যে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফেরত আসে, একে বলে আলোর প্রতিফলন। তাহলে কিছু কথাটা কেন বললাম, তাহলে এটাকে আমি সংজ্ঞাটা একটু লিখে দিই। আমি সংজ্ঞাটা, যারা হচ্ছে সহজ সংজ্ঞা একটু পড়তে পছন্দ করো তাদের জন্য হবে, সুবিধা হবে। তাহলে আলো যখন আলো যখন আলো যখন আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন মাধ্যমের, এটা ক্লিয়ার হলে আরও কিছু ক্লিয়ার হয়ে যায়, মাধ্যমের বিভেদতল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফেরত আসে। এই আলোর এই ঘটনাকে বলা হয় হচ্ছে আলোর প্রতিফলন। এইটা একটু আমি ক্লিয়ার করি, এখানে আরও কিছু বিষয় আছে। তাহলে এই যে ধরো এই দিক থেকে আমার যাচ্ছে, আবার এই মাধ্যমে ফেরত আসতেছে, তাহলে যে কিছু পরিমাণ আলো যে কথা বললাম, কিছু কেন বললাম, তাহলে বাকি আলো কোথায়, তো বাকি আলোর বিষয়টা আমি একটু বলি। সূর্য থেকে যে আলোটা আসে, এটা একটা সাদা আলো। এটা কেমন আলো বলো, এটা হলো একটা সাদা আলো। তাহলে আলোর শোষণটা আমাকে জানতে হবে। তাহলে আলোর শোষণ জানলে এই বিষয়টা আমার ক্লিয়ার হয়ে যাবে। আলোর শোষণটা একটু বলি। তোমাদের এই ফিজিক্স বইয়ে শুরুতে একটা দেখো চিত্র দেওয়া আছে, যে এই যে আমার একটা প্রিজমের চিত্রটা দেখলে একটু বুঝবা। আমরা রংধনু দেখে থাকি, যে হচ্ছে যে আলো, এটা একটা সাদা আলো, সূর্য থেকে যে আলোটা আসে একটা সাদা আলো, যখন প্রিজমে গেছে এখানে বিশ্লিষ্ট হয়ে গেছে, অর্থাৎ আলোটা আমার বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন বর্ণে বা রশ্মিতে বিভক্ত হয়ে গেছে। তো এখানে দেখো যে সাতটি আলো আমরা দেখতে পাই, রংধনুর যে সাতটি আলো, বিন্যাস কলা, ওগুলো আমরা দেখতে পাচ্ছি। তো বিষয়টা হলো যে এই যে আমার আলোটা যখন আসার পরে সাতটা ভেঙে গেল, তার মানে ওই সাদা আলোতে সাতটা রং থাকে। তার মানে এই বইটা আমরা দেখতেছি একটা কালার সবুজ, বা যেটাই বলি আর কি, না এটা সবুজ না, তো নীলের কাছাকাছি। তো নীলের কাছাকাছি কালার কেন দেখতেছি, তাহলে সূর্যের আলো থেকে তো আমার সাতটা আলোয় ফেরত এখানে আসছে, আসার পরে তো বাকি যে আলোগুলো ছিল, যে সাতটা, সবগুলাই শোষণ হয়ে গেছে ছয়টা, কিন্তু একটা আলো শুধু রিফ্লেক্ট হয়েছে। কি আলো, সেটা হলো আমার এই যে বলি আমি নীল আলো, লাইট নীল যেটাই হয়ে গেছে, নীল আলোটা শুধুমাত্র কি হয়েছে বলো, আমার রিফ্লেক্ট হইতেছে, অর্থাৎ যেটাই প্রতিফলিত হয় সেটাই আমরা দেখতে পাই, বাকি আলোগুলা শোষণ হয়ে যায়। তাহলে এই যে এটা আমরা লাল দেখতেছি, আমার এই যে খাতাটা আমি হচ্ছে লাল দেখতেছি, কেন এটা লাল দেখতেছি, এখানে লাল কেন, কারণ ওইখানে বাকি যে আলোর বর্ণ ছিল ওই বর্ণগুলা শোষণ হয়ে গেছে, ছয়টা বর্ণ শোষণ হয়েছে, শুধুমাত্র লালটা প্রতিফলিত হচ্ছে, এই জন্যই আমরা এটা দেখে থাকি। তো এখন দেখো ওই যে প্রশ্ন আসে শোষণ, তোমার বইয়ে দেখবা যে লাল গোলাপ হচ্ছে তোমার বেগুনি আলোতে বা নীল আলোতে, সবুজ আলোতে কালো কেন দেখায়, কারণ হলো ওই যে আমার প্রতিফলিত করবে কি, একটা লাল ফুল প্রতিফলিত করবে শুধু লাল আলো, কিন্তু যখন এখানে শুধুমাত্র এক বর্ণে একটা আলো দিবা, ধরো আমি হচ্ছে বেগুনি দিলাম বা সবুজ দিলাম, এক বর্ণি, ওই সাতটা আলো থেকে আমি বিশ্লিষ্ট করে একটা বর্ণ, টর্চ লাইট আছে না বিভিন্ন নীল বা লাল টর্চ লাইট আছে, ওই নীল বর্ণের টর্চ লাইট এখানে দিলাম, তো সেটা তো সে শোষণ করে ফেলবে, কারণ তার ধর্মটা কি, যে যেটা কালার ওই বাকিগুলো শোষণ করে, শুধুমাত্র ওই কালারটা রিফ্লেক্ট করে, তো ওই সে তো এটা শোষণ করে ফেলবে, যখন ওটা শোষণ করে ফেলবে তখন তো আমার এটা আর দেখা যাবে না, তা আলো না আসলে তো আমি কিছু দেখতে পারবো না, তখন এটা কি মনে হবে, কেমন হবে, কালো মনে হবে। কারণ রাতের বেলায় তুমি চোখ বন্ধ করে থাকো না, তুমি চোখ বন্ধ করে থাকলে কিছু দেখতে পারবা না। কেন দেখতে পারবা না, কারণ এখানে আলো নাই, আমার চোখের কোনো
বলতে পারি যে চোখের পাওয়ার না, আলোর পাওয়ারই আমার চোখের পাওয়ার। যে আলোটা যখন আমার হচ্ছে, আবার ওই যে প্লাস মাইনাস ওইটার মধ্যে গুলাই ফেলো না, ওইগুলার বিষয় আছে, চোখের লেন্সের ক্ষমতা সেটা ভিন্ন। তো আমরা মূলত বলতে পারি যে আলোর জন্য আমরা দেখতে পাই এবং আলোর শোষণ ঘটে। আশা করি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। তাহলে এটা আমাদের হয়ে গেল যে হচ্ছে আলো শোষণ হচ্ছে, এই জন্যই বলা হয় যে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফেরত আসে। তো এবার দেখো যে এখানে আমি কিছু কথা বলতেছি মাধ্যমের বিভেদতল বলতে, এটা একটা মাধ্যম, এটা ভিন্ন একটা মাধ্যম যখন থাকে, এটা হলো আমার বিভেদতল। এটা একটু ক্লিয়ার করে বুঝো, বিভেদতল এটা বুঝলে ওই যে প্রতিসরণগুলো বুঝতে একটু সমস্যা হবে, সুবিধা হবে। তাহলে দেখো এই যে রশ্মিটা এদিকে যাচ্ছে, এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। কি বলা হয় বলো? প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আর যে রশ্মিটা ফেরত, আর এই উল্টায় দিছি এটা হলো আপতিত রশ্মি। এটা কেমন রশ্মি বলো? আপতিত রশ্মি। আর যে রশ্মিটা আমার ফেরত আসে সেটা হলো আমার প্রতিফলিত রশ্মি। কি বলতাছি ঘুমের তালে? ভোর বাজে কয়টা? এখন মনে হয় 6টা বেজে গেছে, টাইম দেখতে পারতেছি না, নাকি 5টায় বাজলো? না, 5টা তো আগেই বাজছিল যখন শুরু করছি, আধা ঘন্টা মতো হয়েছে মনে হয়, 5:30। তো রাতে আমি ঘুমাই নাই, ঘুমাইতে গেছি, ঘুম আসলো না। তো তখন ভাবলাম যখন ঘুম আসলো না, তাইলে সকালে যখন বাড়ি যাব তাহলে ভিডিও করে, হ্যাঁ এটা জমে আছে, কারণ ঈদের পরে আইসা হচ্ছে আর এগুলাতে সময় বা দেওয়ার কোনো সময় নাই, ফুললি মনোযোগ একদিকে দিতে হবে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে আমার আপতিত রশ্মি আর এটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি, কারণ এটা প্রতিফলন হচ্ছে। তাহলে এখন দেখো এই যে আপতিত রশ্মি আমার, এই যেটা আবার অভিলম্ব, এটা কি বলো? অভিলম্ব, অভি অভিলম্ব। এই যে আমার আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে, এই যে একটা কোণ উৎপন্ন করে, এটাকে বলা আপতন কোণ। কি কোণ বলা হয়? আপতন কোণ, আপতন কোণ, আপতন কোণ। এই আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয় বা থিটা আই দ্বারা প্রকাশ করা হয়, এটাতে অনেকগুলো ম্যাথ আছে। আবার এইটা হলো আমার প্রতিফলন কোণ। কি কোণ বলো? এই যে এখানে এখানে একটু লিখে দিই, প্রতিফলন কোণ। একদম হিজিবিজি হচ্ছে, একটু দেখো। প্রতিফলন কোণকে প্রকাশ করে আর ধারা বা থিটা আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এটা আই, এটা হচ্ছে আর, এটা আই, এটা হচ্ছে আমার আর, এখানে দেওয়া আছে। তাহলে এখন এটা তোমরা চিত্র এভাবে আঁকতে পারো, অনেকে চিত্রটা এভাবে আঁকে যে এটা আমার অবিলম্ব, এটা বিভেদতল, মানে দুইটা মাধ্যমের যে হচ্ছে তলটা বিভেদতল। এই যেটা আমার আপতিত রশ্মি আর এটা হলো আমার প্রতিফলিত রশ্মি, এভাবে চিত্রটা আঁকতে পারো। তো এখন দেখো, আর এটা হলো অবিলম্ব, এটা হলো অবিলম্ব। তাহলে প্রতিফলনের দুইটা সূত্র আছে। প্রতিফলনের দুইটা সূত্র কি? প্রতিফলনের সূত্র আছে দুইটা। তো এটা বইয়ে তোমরা দেখবা, আমি একটু বলে দিই যে আপতিত রশ্মি এবং আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব একই তলের উপরে, যে ধরো একটা তল, এটা পুরোটা তো একটা তল, ধরো এটা আমার একটা বই ছিল, এই বইয়ে তো হচ্ছে যে একই তল বোঝায়, এখানে আপতিত হচ্ছে, এখানে প্রতিফলিত হচ্ছে, এটাই অবিলম্ব। তাহলে একই তলের উপর অবস্থান করে, অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব একই তলে, একই প্লেটের উপর অবস্থান করতেছে। তো এই কথাটা বলা আছে। আর একটা সূত্র 1 ছিল এটা, আর সূত্র 2টা কি? আমার আই, অর্থাৎ আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান, অর্থাৎ অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। এই আমার হচ্ছে এই তোমার হচ্ছে এইটা নিয়ে, এবং তারপর হচ্ছে ওই যে আমি একটু যদি বলি, তাহলে এটা ছিল প্রতিফলন। কিন্তু আমার যদি এরকম হইতো যে আলোক রশ্মি ভেদ করে চলে যায়, অনেক কিছু ভেদ করতে পারে না, যেমন পানি ভেদ করে আলো ওই পাশে যাবে, হ্যাঁ পানি ভেদ করে আলো ওই পাশে যাবে, তারপর যে কাঁচ ভেদ করে আলো ওই পাশে যাবে, এরকম কিছু ট্রান্সপারেন্ট বিষয় আছে না যাদেরকে আলো ভেদ করতে পারে। তো ওই যে আলো যে আমার এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন ওই যে আলো তো সরল পথে চলে, কিন্তু যখন মাধ্যমটা চেঞ্জ করবে, তখন মাধ্যম চেঞ্জ করলে মাধ্যম বিভেদতল হতে এই যে আলোক রশ্মি বেঁকে যায়, এই যে বেঁকে গেল, এই যে অবিলম্বের দিকে আসলো, আবার কোনো কোনো ক্ষেত্রে ওদিকে যাবে, এটা হালকা ঘনর বিষয় আছে, ওটা না বলি এখন। এই যে বেঁকে যাওয়ার ঘটনা, সেটা হলো আলোর প্রতিসরণ। তো এই যে প্রতিসরণ, এই যে আই আর আর দিয়ে, তখন তোমরা ওই যে অনেকগুলো ম্যাথ করবা, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা 2, সামনে এন দিয়ে, n1 n2 ইজ ইকুয়াল টু সাইন থিটা 1 সাইন থিটা, যেটা প্রতিসরণে ম্যাথ করবা। তো এটা তখন কাজে লাগবে, এটা তখন লাগবে, এটা এখন আমাদের নাই। তার মানে আলোর প্রতিফলন আছে, এখানে প্রতিফলনেই থাকি। তো এই ছিল মোটামুটি হচ্ছে আলোর প্রতিফলনের একদম কুল কথাবার্তা। এগুলা যদি একটু মনোযোগ দিয়ে শোনো, আশা করি এখানে আর কোনো সমস্যা হবে না। তো এবার দেখো আমি হচ্ছে নেক্সট একটু টপিকে যাব, এইটা থাকুক, এটা আমরা লাস্টে বের করব। তো এখানে দেখো যে হচ্ছে যে যে কথাবার্তা বলছি ওইখান থেকে এখানে মোটামুটি তোমরা বুঝে যাবা। দেখো এই যে আলো কি ধরনের তরঙ্গ? আলো এক ধরনের কেমন তরঙ্গ? তড়িৎ চুম্বক, মানে তড়িৎ মানে কি? বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, এটা আশা করি পারবা। তারপরে হচ্ছে আলোর স্পেকট্রামে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য আলো কোনটি? সবচেয়ে বড় আমরা দেখলাম ওই যে একটাকে রেড ওয়েভ, সবচেয়ে বড় রেড ওয়েভ, যার কারণে আমরা দেখতে পারি। আমি এটা
পেজটা দাগাইলাম না, এটা পরবর্তীতে আমি কাজে ব্যবহার করতে পারবো, দাগাইলাম না, এটা রেডিও এফ হবে। হ্যাঁ, তারপরে দেখো দৃশ্যমান আলোর স্পেকট্রামে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণ কোনটা আছে দেখুন। তাহলে দৃশ্যমান আলোর বর্ণালীমিতিতে স্পেকট্রাম বা বর্ণালীমিতিতে সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনটি? তাহলে দেখো ওই যে আমরা একটু আগে যে আমরা বিশিষ্ট করি, এটা কিন্তু তোমাদের বইয়ে নাই, এটা আমি সংগ্রহ করছি ইন্টারের বই থেকে। তোমরা চাইলে এটা রেখে দিতে পারো। যে দেখো আমরা যে দৃশ্যমান আলোটা দেখি এটা তোমাদের এইচএসসিতে যা লাগবে, এটা আমরা যে সাতটা আলো দেখি বেনিয়া সহ কলা, বেগুনি, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, তাদের নির্দিষ্ট আলোর তরঙ্গ দৈর্ঘ্য আছে। আমি তোমাদের আগে একটু বলছিলাম যে হচ্ছে 380 থেকে ওই যে তরঙ্গ দৈর্ঘ্যটা শুরু হয়। তো এখন ওই যে বেগুনির সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য আলো হচ্ছে 380, আর সবচেয়ে বড় হলো হচ্ছে লালের, সেটা হচ্ছে 647 থেকে তোমার হচ্ছে 780 পর্যন্ত। তো এই তরঙ্গ দৈর্ঘ্যটা দেখে রাখতে পারো। ইন্টারে তোমাদের এটা অনেক কাজে লাগবে, এইচএসসিতে কেমিস্ট্রিতেও কাজে লাগবে, বায়োলজির কিছু কিছু লাগে, তো মূলত কেমিস্ট্রিতে বেশি কাজে লাগে, বর্ণালীমিতিতে এখান থেকে অনেকগুলো এমসিকিউ থাকে। আচ্ছা দেখো, তাহলে দৃশ্যমান আলোর স্পেকট্রাম সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য আলো কোনটা, এটা তোমরা বুঝে ফেলছো যে হচ্ছে আমাদের বেগুনি। আচ্ছা, এবার আসলে যে টেলিভিশনের রিমোট কন্ট্রোল থেকে কোন আলো হয়, তাহলে ইনফ্রারেড, এটা আর বলার কিছু নাই। এটা আসলে আমি একটু লিখছি, তাহলে ওইটা আমার ভিন্ন আলো হয়েছে কম তরঙ্গ দৈর্ঘ্যের, এটা তোমাদের আসে না, যদি জানানোর জন্য বলছি যে তরঙ্গ দৈর্ঘ্য যাতে বুঝতে পারো এগুলা কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কোন কাজে আমাদের হচ্ছে লাগে। হ্যাঁ, তারপরে আসছে আমাদের হচ্ছে তেজস্ক্রিয় নিউক্লিয়ার থেকে কোন আলো বের হয়, তাহলে এটা গ্রামারে, এটা একটু জেনে রাখো। এটা হচ্ছে ওই যে ফিজিক্সের আধুনিক পদার্থবিজ্ঞানে একটু লাগতে পারে তোমাদের। তো আলো সম্পর্কে মোটামুটি তোমরা ভালো জানছো, এগুলো জানলে আর সমস্যা হবে না, সবই পারবা। এই যে এমসিকিউ কনসেপ্ট 2, এখানে একটু ম্যাথ, এই যে অবিলম্ব ও প্রতিফলনের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, একটু খেয়াল করো। অবিলম্ব ও প্রতিফলকের, অবিলম্ব ও প্রতিফলকের, তাহলে এই যে অবিলম্ব আর আমার হচ্ছে এই যে আপত্যত রশ্মি আর প্রতিফলক, তাহলে প্রতিফলকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। দেখো এটা যে আমাদের পরবর্তী এমসিকিউটা কি, অবিলম্ব ও প্রতিফলকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এটা হচ্ছে অলরেডি দাগাই ফেলছি আমি, যে অবিলম্ব ও প্রতিফলক, অবিলম্ব প্রতিফলক, সেটা প্রতিফলক, তাহলে অবিলম্ব ও প্রতিফলকের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে আমার 90 ডিগ্রি। তারপরে এগুলো একটু খেয়াল করো যে হচ্ছে আমাদের এইখানে এটা হলো আপতন কোণ, এটা হলো আমার এই যে একটু খেয়াল, এই এমসিকিউটা খেয়াল করো। তাহলে থিটা এর মান কত, এটা থিটা, তাহলে এটা আমার যদি 35 হয় তাহলে এটা কত হবে, এটা হবে আমার 35, কারণ এটা কি আপতন কোণ আর প্রতিফলন কোণের মান কি সমান, তাহলে এটা 35 হলে এটা 35 হবে, তাহলে এটা যদি 35 হয় তাহলে এটা কত, তাহলে আমরা একটু আগে দেখছি যে হচ্ছে এখানে আমার 90 ডিগ্রি হয়, তাহলে এইটুকু যদি আমার 35 হয়ে যায় তাহলে 35 হয়, এটা কত হবে 90 - 35, যত হবে তত ক্যালকুলেশন করে দিয়ে নিও। 8 নাম্বার যদি একটু বলি, দেখো এখানে একটু যদি এইখানে 30 দেওয়া আছে, তাহলে প্রতিফলন এখানে কি প্রতিফলন কোণের মান কত, তাহলে এই কোণের মান চাইছে, তাহলে এটাও সিম্পল, এটাও আমরা কিভাবে করব, তাহলে এটা 30, তাহলে এটা কত, তাহলে পুরাটা হচ্ছে 90, তাহলে এটা 30 হলো এটা 60, তাহলে এটা 60 হলো এটাও 60, আশা করি পারবা। তারপর আলোকরশ্মি প্রতিফলক পৃষ্ঠের 90 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণে মান করা হয়, এই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটা 3বার করে পড়বা, পড়া তারপর আনসার করবা। তাহলে এই যে 90 ডিগ্রি আপতন কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, ডিরেক্ট 90, আপতন কোণ যদি তোমার হচ্ছে 90 ডিগ্রি হয়, যে কিন্তু 90, তাহলে অর্থাৎ খারাপভাবে যে কোনো আলোকরশ্মি আমার হচ্ছে প্রবেশ করে দর্পণে, তাহলে সেটা ওই পথে ফেরত যায়, তাহলে ওই পথে যদি ফেরত যায়, যে দিক দিয়ে আসতেছে ওই পথে ফেরত যাচ্ছে, তাহলে প্রতিফলন কোণ কত ডিগ্রি হলো, 0 ডিগ্রি, কারণ এর মধ্যবর্তী তো কোনো ফাঁকা নাই, এখানে তো এরকম ফাঁকা আছে কোন হয়েছে না, তার 0 ডিগ্রি, অর্থাৎ যে সমান্তরালের মতো আর কি, যে সমান্তরালে গেলে যেমন হয় ঠিক একই, তো ওই যে লম্বকা যে দিক দিয়ে আসছে ওই দিক দিয়ে যাচ্ছে, তাহলে 0 ডিগ্রি হচ্ছে। ওকে, ও এখানে দেখো যে কনসেপ্টটা, এটা থেকে এমসিকিউ মাঝে মাঝে থাকে যে সবুজ পাতা কোন আলো শোষণ করে, তো সবুজ পাতা হচ্ছে কোন আলো শোষণ করে, নীল, আর সবই তো শোষণ করে, কারণ সবুজকে শুধু রিফ্লেক্ট করে সবগুলা, সম্পূর্ণ আলো লাল আলোতে সবুজ পাতা কেমন, আচ্ছা লাল আলোতে সবুজ পাতা কেমন দেখাবে, কালো দেখাবে, কারণ আমার সবুজ পাতা দেখতে হলে ওইখানে সাদা আলো হইলে, অর্থাৎ সবুজ আলো লাগবে, সবুজ আলো লাগবে, তাহলে লাল আলো একটা আলোকে বিশ্লিষ্ট করে দিয়েছে, তাহলে দেখুন তো সবুজ নাই, তাহলে লাল, মানে অর্থাৎ যদি সাদা আলো থাকে শুধুমাত্র তোমার কি ওই সবুজ রেখে, একটা সবুজ পাতা সবুজ রেখে বাকিগুলো শোষণ করে, তো এখানে তো সবুজ নাই, শুধু লাল আলো আছে, লালকে শোষণ করে, সম্পূর্ণ এই সেম কালো দেখাবে, এর কি লাল গোলাপ ফুল কেমন দেখায় সবুজ আলোতে, দেখি সবুজ তো, তাহলে সবুজকে তো সে তো খেয়ে ফেলবে, সে তো শোষণ করে ফেলবে, তাহলে কালো দেখাবে। আবার দেখো দর্পণের বিষয়টা একটু ক্লিয়ার করে তারপরে এগুলো একটু করব, যে দর্পণ, তাহলে দর্পণে আরো কিছু টপিক আছে, ওগুলো একটু আমি দেখানোর চেষ্টা করব। তাহলে দর্পণে যদি আমি একটু বলি যে দর্পণ কি,
দর্পণ বা হচ্ছে আয়না, দর্পণ 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 মূলত হচ্ছে কয় ধরনের? দর্পণ আয়না ও আর একটু বলি যে আমরা ওই যে মুখমণ্ডল দেখি, দর্পণের পেছনে কিন্তু এই যে পাড়া লাগানো হয়, কি লাগানো? পাড়া, বা সিলভারিংও বলে। সিলভারিং, সিলভারিং মানে রূপা লাগানো, রূপা লাগালে আয়নার দাম অনেক বেশি হয়ে যায়। তো আমরা যেগুলো ব্যবহার করি ওগুলো মূলত ম্যাক্সিমাম সময় দস্তা বা জিঙ্ক ব্যবহার করা হয়। হ্যাঁ, পিছনে পাড়া লাগানো হয়েছে মানে এক পিসে যদি আমার একটা একদম ট্রান্সপারেন্ট কাজ হয় তাহলে তো সেটা আমার কি প্রতিফলক হবে না, যে একদম সাদা কাজ। এটা এমসিকিউতে যেবার আসছিল, একটা আমার যদি সাদা কাজ ওইটা রিফ্লেক্ট কতটুকু করতে পারে, এইটা হচ্ছে মাত্র হচ্ছে 4% রিফ্লেক্ট করতে পারে, বাকিটা ওই পাশে চলে যায় বা শোষণ হয় যেটাই বলি আর কি। তো মাত্র 4% হচ্ছে রিফ্লেক্ট করতে পারে একটা ট্রান্সপারেন্ট কাজ। কিন্তু যদি আমি যে প্রতিফলক পৃষ্ঠ করি, ওই তোমার হচ্ছে আয়নাকে হচ্ছে পাড়া লাগাই বা প্রলেপ লাগাই, সেইখানে হচ্ছে আমার তোমার রিফ্লেক্ট করবে। তাহলে দেখো দর্পণ হচ্ছে দুই রকমের হয়। একটা হচ্ছে আমার সমতল, সমতল, আর একটা হচ্ছে আমার গুলীয়। একটা সমতল আর একটা হচ্ছে আমার গুলীয় দর্পণ। তাহলে সমতল দর্পণ আর গুলীয় দর্পণ। সমতল দর্পণ আমরা যে মুখমণ্ডল দেখার কাজে ব্যবহার করি সেটা হলো সমতল দর্পণ। একটু আগে আমরা প্রতিফলন রুল অফ 6 পড়াইছি শুরুতে। তো রুল অফ 6-এর যেমন প্রতিবিম্ব পড়াইছি, এখানে প্রতিবিম্ব আছে আমার সমতল দর্পণে নিয়মিত প্রতিফলন হবে। সমতল দর্পণে যদি বস্তু এখানে রাখি তার বিম্বটাও এখানে হবে। অর্থাৎ এখানে আমার যতটুকু দূরত্ব আছে, অর্থাৎ এখানে যদি 2 মিটার হয় তার প্রতিবিম্বটাও 2 মিটার হবে। আর সেটার তাহলে অবস্থান, তাহলে প্রথমে যদি আমি বলি অবস্থান, অবস্থান কেমন? বিম্বের বাইরে। প্রকৃতি কেমন? প্রকৃতি হচ্ছে দেখো সোজা হয়েছে, সোজা, সোজা হলে কেমন? অবাস্তব, সোজা হলে অবাস্তব হবে। আর আকার কেমন হবে? সমান দৈর্ঘ্যের হবে। আকার কেমন হবে বলো? সমান দৈর্ঘ্যের। তাহলে সমতল দর্পণে, সমতল দর্পণে আমার হচ্ছে এই কাহিনীগুলো হয়ে থাকে। আর এইখানে যদি আমি পিছনে নিই তাহলে প্রতিবিম্বটা আরও পিছনে যাবে, অর্থাৎ দূরত্ব এখানে যতটুকু হবে এখানেও ততটুকু হবে। আর এখানে বিবর্ধনের কথায় যে ম্যাথের ক্ষেত্রে আসবে বিবর্ধন, সমতল দর্পণে বিবর্ধন অলওয়েজ হচ্ছে তোমার এক হয়। সমতল দর্পণে বিবর্ধন অলওয়েজ এক হয়। কেন এক হয়? কারণ আমার যে তোমার হচ্ছে প্রতিবিম্ব এবং হচ্ছে বিম্বের দৈর্ঘ্য তো সমান সমান, ধরো ওইটাও 2, এটাও 2, এটা 5, এটা 5, তাহলে এক হয়ে যায়। তাহলে এটা এমসিকিউ থাকে। আবার দেখো যেটা আছে এখন দর্পণে, সমতল দর্পণে হচ্ছে তোমার কেমন হবে? যে একটা সমতল আবার দর্পণ দুই ধরনের হয়। সমতল দর্পণ আবার কয় ধরনের হবে? দুই ধরনের হবে। একটা হলো আমার নিয়মিত, 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 নিয়মিত তো প্রতিফলন না, মসৃণ, সরি, মসৃণ দর্পণ। আর একটা হলো অমসৃণ, অমসৃণ। তাহলে দেখো আমার একটা সমতল দর্পণ যদি মসৃণ হয়, এপাশে পাড়া লাগাইছি, তাহলে সেইখানে আমার হচ্ছে নিয়মিত প্রতিফলন হবে, অর্থাৎ এইভাবে নিয়মিত প্রতিফলন। এটা যদি এখানে দেই তাহলে তার একটা অবিলম্ব এখানে, তাহলে এটা এইভাবে, অর্থাৎ এটাকে যে এইভাবে দিলে অর্থাৎ যেখানে হবে আমার নিয়মিত প্রতিফলন হবে। অর্থাৎ আপতন করার প্রতিফলন মানগুলো কেমন হবে? অলওয়েজ সমান হবে। আর যদি সেটা অমসৃণ হয়, অমসৃণ হয়, এমসিকিউতে থাকে, তাহলে সেটা ব্যপ্ত প্রতিফলন হবে। অমসৃণ একটা দর্পণ এরকম, তাহলে অমসৃণ হলে ব্যপ্ত, ব্যপ্ত প্রতিফলন হবে, অর্থাৎ অনিয়মিত আমার হচ্ছে প্রতিবিম্ব হবে। আশা করি দর্পণের এই পাঠটুকু বুঝতে পারছো। এবার আসো গুলীয়, গুলীয় আয়না বা দর্পণ। গুলীয় আয়না দুই ধরনের, একটা হচ্ছে অবতল, একটা হচ্ছে অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ। এই যে এখন দেখো অবতল, তাহলে অবতল দর্পণ, তাহলে এক পাশে আমার পাড়া লাগাইছি, তাহলে অবতল এই যে এই পাটটা, এটাকে এই যে এই পাশে পাড়া লাগাইছি যেহেতু এই দর্পণটাকে অবতল দর্পণ বলা হয়। আর যদি একই আয়না আমি এই পাশে পাড়া লাগাইতাম তাহলে সেটা হলো আমার উত্তল, সেটা হলো আমার উত্তল। তাহলে মনে রাখবা উত্তল উঁচু, উত্তল উঁচু, তাহলে উচ্চ অংশ ব্যবহার করা হয়, উচ্চ অংশ আয়না হিসেবে ব্যবহার করা হবে। আর অবতল নিচু, তাহলে নিচু অংশ আয়না হিসেবে ব্যবহার করা হবে। এই ভিতর অংশটুকু যে পড়ছো না, যে বায়োলজিতে পড়ছো বিক্কেল, অবিক্কেল অবতল অংশের বাসকে হাইলাস বা হাইলাম বলে, যে অবতল অংশ, এই যে অবতল অংশ, অবতল অংশের বাসকে হাইলাস বা হাইলাম বলে নিচু অংশটা। তো আশা করি দর্পণ বুঝছো। এবং আমি শুরুতেই হচ্ছে রুল অফ 6 পড়াই দিছি, এই হচ্ছে অবতল দর্পণে, ওইখান থেকে অনুপ্রকৃত হওয়া। আর উত্তলের ক্ষেত্রে আমি একটু বলি, যেখানে তোমরা দেখছো যে অবতল দর্পণে বস্তু রাখলে কখনো সমান দৈর্ঘ্যের হয়, কখনো ছোট হয়, কখনো হচ্ছে বড় হয়, ভিন্ন ভিন্ন কাহিনী করছে। কিন্তু উত্তল দর্পণে অলওয়েজ বস্তু রাখলে আমার ছোট হবে। যে উত্তল উঁচু পাহাড়, পাহাড়ে বস্তু রাখলে কেমন দেখায়? ছোট দেখায় না? এখানে আমি যতই বস্তু রাখি আমার এটা অলওয়েজ হচ্ছে অবাস্তব হবে। আর আমার এখানে আছে, ওইটা দেখাবো নি পরে। তো এখানে দেখা যাবো যে আমি এখান থেকে আমি যত দূরে যাব সে আমার প্রতিবিম্বটা তত ফোকাসের বিন্দুর কাছাকাছি যাবে। এটা আরও দূরে নেব, ধরো এখানে রাখলে আমার বিম্বটা যদি এখানে হইতো, তাহলে এখানে রাখলে আমার বিম্বটা হবে এখানে। অর্থাৎ আরও দূরে যদি আমি নিই, ধরো এইটাই আরও দূরে নিলে তাহলে একদম কাছাকাছি চলে আসবো। অর্থাৎ তার অলওয়েজ তোমার হচ্ছে এদিক থেকে
বস্তু যতক্ষণ আমি দূরে সরাবো দর্পণ থেকে, আমার এই প্রতিবিম্বটা তত বিম্বের ফোকাসের কাছাকাছি ফোকাসের কাছাকাছি আসবে এবং ছোটো হতে থাকবে এবং ছোটো হতে থাকবে এবং অলওয়েজ ছোটো। আমি যদি এখানেও রাখি তাও ছোটো, মানে এই আমার যে লক্ষ্যবস্তু থাকবে তার থেকে এই উত্তল দর্পণের প্রতিবিম্ব সবসময় ছোটো হবে। আচ্ছা, দর্পণের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। এই যে এখানে একটু দেখো, সম্পূর্ণ গড় আলোকিত হয় নিচের কোনটির কারণে? এটা অবশ্যই হচ্ছে ব্যাপ্ত প্রতিফলনের কারণে। ব্যাপ্ত প্রতিফলন না হলে তো আলো ছড়াই ছিটাই পড়বে না, রুমে তো অনেক কিছু অনেকভাবে ছড়ানো ছিটানো থাকে। আচ্ছা, কাছের সামনে বসে 4% পড়াইছি, বেশি কথা বলতে আর ইচ্ছা করতেছে না, মাথা ধরে গেছে, অনেকক্ষণ ধরে পড়াইতেছি। তোমার হচ্ছে রাত জেগে ঘুমানো হয় নাই, সকাল হয়ে গেছে। আচ্ছা, সমতলের লক্ষ্যবস্তু কি হিসাবে গণ্য করা হয়? ওই তো লক্ষ্যবস্তু অনেকগুলো বিম্ব থাকে। আমি কি আমার প্রতিবিম্ব যে আসে এখান থেকে আসে শুধু আলো, এই বিন্দু থেকে আসবে নাকি এই বিন্দু থেকে আসবে? না, পুরো আলো থেকে। আমার যদি এই বিন্দু থেকে শুধু আলো আসে বা এই বিন্দু থেকে আলো আসে, তাহলে মাঝের জিনিসটা তো আমি দেখতে পারবো না, অর্থাৎ পুরা বিষয়টা থেকে আসে, অর্থাৎ অসংখ্য বিন্দুর সমষ্টি থাকে এগুলো। আর কিছু আছে এখানে? ও আচ্ছা, এইগুলো এখন আশা করি পারবা তোমরা, 6টাই দিছি আমি ম্যাথটা করাই। তো চিত্রে এবি বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? এবি বস্তু, এই যে এবি বস্তু প্রতিবিম্বের অবস্থান এটা কোথায় আছে দেখো তো? এটা আছে হচ্ছে আমার এই বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে, ওই যে রুল অফ 6। তাহলে যদি এটা আমার 4 নাম্বার আছে, 4 থাকলে তার প্রতিবিম্ব কোথায় হবে? কোথায় হবে বলো? 2 হবে, অর্থাৎ তার বিম্বের অবস্থান হবে হচ্ছে তোমার বক্রতার কেন্দ্রের বাইরে। রুল অফ 6 পড়ানোর পরে এগুলো আশা করি সমস্যা হবে না। এই যে এখন সব পারবা, রুল অফ 6 পড়াইছি মানে সব পারবা, রুল অফ 6 পড়াইছি মানে সব পারবা। পড়ে দেখো বিবর্তন, এই যে এগুলো বলার কিছু নেই, রুল অফ 6 মানে সব পারবা। এই ম্যাথটা করি। বস্তুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার এবং গোলীয় আয়নার বিম্বের দৈর্ঘ্য তোমার হচ্ছে 25 সেন্টিমিটার হলে বিবর্ধন কত হবে? দেখো এটা কিন্তু ম্যাথ ট্রিকই আছে, করতে হবে। এই যে দেখো, আগের আমি তোমাদের চারটে একটু দেখাই, দেখো যে অনেকগুলো সূত্রগুলো একটু মাথায় রাখবা। এখানে তোমার দেখো যে হচ্ছে নর্মাল একটা, এটা তো আগেই বলছি। তারপর 1/b প্লাস 1/u ইকুয়াল টু 1/f, সেই সূত্রের ব্যাখ্যাটা দিই যারা একদম নতুন তাদের জন্য আশা করি ভালো হবে। তো দেখো 1/u প্লাস 1/b ইকুয়াল টু 1/f। তাহলে এখানে আমার কি, এখানে ইউ কি, এখানে ইউ কি, ইউ হচ্ছে এই যে ধরো ধরো আমার যে কোনো আয়নায় হোক, যে কোনো আয়নায় হোক, এটাতে বুঝতে একটু সুবিধা হবে। এই ইউ হচ্ছে আমার এই যে দর্পণ, এই দর্পণ থেকে যে এটাকে বলা হয় যে বস্তুটা থেকে লক্ষ্য বস্তু বা মূল বস্তু, যেটা লক্ষ্য বস্তু বা প্রধান বস্তু, এই দর্পণ হতে লক্ষ্য বস্তুর দূরত্ব, দর্পণ হতে লক্ষ্য বস্তুর দূরত্ব, একটা ম্যাথ বুঝলে সবগুলো বুঝবা, লক্ষ্য বস্তুর দূরত্ব। তাহলে দর্পণ হতে লক্ষ্য বস্তুর দূরত্ব হচ্ছে ইউ। আর বি কি? তাহলে এখানে আমার একটা প্রতিবিম্ব হবে, প্রতিবিম্ব যেটাই হবে, তাহলে প্রতিবিম্ব হইলো আমার এই যে দর্পণ হতে প্রতিবিম্বের দূরত্ব। বি হচ্ছে আমার দর্পণ হতে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে আমার কি বলো? বি। আর এফ কি? এফ হচ্ছে ফোকাস দূরত্ব, এফ হচ্ছে আমার ফোকাস দূরত্ব। তো যখন ম্যাথগুলো করবা, তোমরা যখন টেস্ট পেপারে ম্যাথ সলভ করবা, তোমাদের আমি আগে কিছু কথা বলে দিই, তাহলে এগুলো ইজি হয়ে যাবে। তো ইউ এর যে মানটা হবে অলওয়েজ প্লাস হবে, সেটা বাস্তবের ক্ষেত্রে, সেটা হচ্ছে উত্তলের ক্ষেত্রে, অবতলের ক্ষেত্রেও, আর এই সমতলে তো অলওয়েজ প্লাস, সবার ক্ষেত্রেই প্লাস হবে আর কি ইউ। আর যেটা আমার যে ম্যাথে ভুল করে বি এর ক্ষেত্রে, তো বিটা কখন হচ্ছে আমার পজিটিভ কখন নেগেটিভ। আরেকটা এফ এর ক্ষেত্রে একটু বলে দিই, এফ হচ্ছে অবতল দর্পণে, অবতল দর্পণে এফ অলওয়েজ পজিটিভ, কিন্তু উত্তল দর্পণে আমার এফ এর মান অলওয়েজ নেগেটিভ। আর আমার বি এর ক্ষেত্রে হবে, যেটা হবে আমার বাস্তব প্রতিবিম্ব, সেখানে বি হচ্ছে পজিটিভ। আর অবাস্তব প্রতিবিম্ব সেখানে হচ্ছে আমার নেগেটিভ। তাহলে একটু খেয়াল করো, দেখো উত্তল দর্পণে বি অলওয়েজ নেগেটিভ, উত্তল দর্পণে, এই যে উত্তল, এখানে যেমন এফ অলওয়েজ নেগেটিভ এফ, তো উত্তল দর্পণে বি অলওয়েজ নেগেটিভ হবে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমি কি বলবো? অবতল দর্পণের ক্ষেত্রে এফ কিন্তু অলওয়েজ পজিটিভ, বাস্তবের ক্ষেত্রে কোনো ইয়া হবে না, এটা অলওয়েজ পজিটিভ হবে। কিন্তু এই যে বিটা, ওই যে দেখো, ওই যে আমাদের 6 নম্বরে মেরুতে যদি কোনো একটা বস্তু থাকতো, মেরুর আর হচ্ছে ইয়ার মাঝখানে এই তোমার হচ্ছে ফোকাসের মাঝখানে, তাহলে ওটা ওই পাশে চলে যেত, সেটা অবাস্তব হইতো। ওই ক্ষেত্রে আমার বি নেগেটিভ, আর বাকিগুলোর ক্ষেত্রে অলওয়েজ ওই তোমার বি পজিটিভ। আর একটা ছিল অসীমে দুইটা ম্যাথই করতে হবে, কখনো বি সেটা নেগেটিভ হতে পারে একবার, পজিটিভ হতে পারে একবার, দুইটা দিয়ে করতে হবে। আশা করি বুঝতে পারছো, এগুলো টেস্ট পেপারের ম্যাথ দেখলে তোমরা বুঝবা। আর এখানে একটু দেখো, আরেকটা সূত্র আমাদের কি,
এম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। এখানে এটা কি, এম মানে হচ্ছে বিবর্ধন, এম কি বলো, এম হচ্ছে আমার বিবর্ধন, এম হচ্ছে কি বলো বিবর্ধন। আর এই এল এল প্রাইমটা কি, এল প্রাইম হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের দৈর্ঘ্য যেটা বলো। আর এল হচ্ছে আমার বস্তু, বস্তু মূল বস্তু, বস্তুর দৈর্ঘ্য। তাহলে দেখো আবার কখনো কখনো এই দুইটা দেওয়া থাকবে না, তখন আমার ম্যাথটা হবে এম ইজ ইকুয়াল টু বি বাই ইউ, এটা আবার পরমান দেওয়া হবে, অর্থাৎ পজিটিভগুলাই হবে। তো কখনো কখনো আমার এই যে এই দূরত্ব দেওয়া আমি হচ্ছে এই মানটা বের করতে পারবো। এবারও সেই ম্যাথটা কি বলছে, বস্তুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, ভালো, এবং গুলীয় আয়নার বিম্বের দৈর্ঘ্য, তো গুলীয় আয়নায় বিম্বের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, বিবর্ধন কত হবে। এখন দেখো ইজি একটা প্রশ্ন এটা, এম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। তাহলে দেখো বস্তুর দৈর্ঘ্য 50, তাহলে নিচে হবে আমার কি 50, আর আমার গুলীয় আয়না বিম্বের দৈর্ঘ্য 25, মানে ছোট হয়েছে 25, এটা এখানে কি এটা ভাগ করলে যা হবে তাই, এটা মিটার করেও নিতে পারো, আনসারটা দেখবা যেটার সাথে মিলে ওইটাই ভাগ করে দিলে ওইটাই, মিটারে যাওয়ার মনে হয় দরকার হবে না এখানে। তাহলে এই ছিল আমার হচ্ছে ম্যাথ। আর একটু বড় ম্যাথ যদি করেন, এগুলো একটু যদি খেয়াল করো, বিম্বের দূরত্ব নির্ণয় করো, এটা সম্মিলিত বোর্ড 18 সালে একটা প্রশ্ন। তো বিম্বের দূরত্ব, তাহলে এখানে একটু খেয়াল করো যে কী কী আছে। তো বিম্বের দূরত্ব মানে আমার বি বের করতে বলছে, বি বের করতে হবে, বি কত, হ্যাঁ বি কত, তাহলে প্রতিবিম্বের দূরত্ব বের করতে বলছে। তাহলে এখানে বস্তুটা কোথায় রাখছি, আমি বস্তুটা রাখছি হচ্ছে তোমার একটু, এই যে দেখো বস্তুটা রাখছি হচ্ছে, এটা আমার কি বিন্দু, এটা হচ্ছে আমার ফোকাস বিন্দু, আর এটা হলো আমার বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝে হচ্ছে আমি বস্তু রাখছি। তাহলে এটা আমার কতটা আছে 4-এ, তাহলে সেটা 2-এ হবে। তো সেগুলো আমার এখন পড়া না, এখানে অলরেডি ডাটা দেওয়া আছে, তো ওগুলো দিয়ে করা যাবে। তাহলে দেখো আয়না থেকে, আয়না থেকে বস্তুর দূরত্ব হচ্ছে আমার 10 সেন্টিমিটার, অর্থাৎ আমার ইউ, ইউ ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এটা অবশ্যই মিটারে নিয়ে করবা, 10/100। তাহলে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কি, সেন্টিমিটার থেকে মিটারে গেলে কত হবে, 0.1 মিটার। তারপরে আমার কি আছে, এটা হলো ইউ পাই গেলাম। তারপরে আমার হচ্ছে এখান থেকে দেখো যে এই এটা হলো মেরুবিন্দু, মেরুবিন্দু থেকে আমার এটা কি ফোকাস, তাহলে ফোকাসের কত, দূরত্ব কত, 14 সেন্টিমিটার। তাহলে এটা আমার এফ, এফ রয়েছে 14 সেন্টিমিটার, তাহলে 14 সেন্টিমিটারকে মিটার নেব, 14/100, তাহলে এখন কি হয়ে গেলো, মিটার হয়ে গেল। তাহলে মিটার করলে হয় হচ্ছে কত তোমার 0.14 মিটার। তাহলে আমি দুইটাই পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা জানি 1/u প্লাস 1/b ইজ ইকুয়াল টু 1/f। আমার এখান থেকে বের করতে হবে কি, ভি এর মান বের করতে হবে। তো যেটা ভুল করে আমি দেখাচ্ছি, তাহলে এটা প্লাস আছে, উপরে যে মাইনাস হবে, তাহলে 1/b ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/u, শেষ। তাহলে এখানে মানগুলো বসাও, তাহলে 1/f, এফ এর মান হচ্ছে আমার কত, সেন্টিমিটার দেখলে ওই মিটার না নিলে ওই যে ইয়া মান আসতো, এই তোমার বড় বড় মান আসতো, সেন্টিমিটারে আসতো, যদি সেন্টিমিটার না বড় মান নাই করি ছোটো হয়ে যাবো না। তাহলে আমার ইয়ার মান, এফের মান কত, এফের মান হচ্ছে 14 মাইনাস বড় মান, যেখানে আমার ওই যে অন্যগুলা থাকবে ব্যাসার্ধ আর মিটার, সেখানে করবা, যেহেতু সেন্টিমিটার সেন্টিমিটার আছে তাহলে সেন্টিমিটার নেই করতেছি। তাহলে ইউ এর মান কত, মিটার নিয়ে ফেললে মিটার দিয়ে করলেও কোনো সমস্যা নেই, একই তো, তাহলে তারা ভালো। ইউ এর মান কত আমার 10, আমার করার সুবিধার্থে আমি এটা করছি। তাহলে এখানে লসাগু কত হয়, 14, 10, একটা লসাগু তো আছে, 2 দ্বারা যায় 7, 5 আর যায় না, তাহলে আর যদি না যায় তাহলে এখানে আমার কত, 5×7=35, 70, ও মাই গড 70 হয়ে গেছে। তাহলে 14 দেয়, এটার মধ্যে যায় কয়বার, 14 দেয় মনে হয় তো 5 বারই যায়, তাই না, 5, 5 4×5=20, 5=70, 5 বার যায়। তাহলে উপরে 5 মাইনাস 7, তাহলে কত হবে, দেখো তাহলে কত হচ্ছে -2/70, কাটাকাটি করলে কত হয় -1/35। তাহলে 1/35 কার মান, তোমার হচ্ছে ভি এর মান। তাহলে 1/v এর মান যদি হয়, তাহলে এটা উল্টাই দাও, তাহলে এখানে একটু দেখা, এটা ভুল করে যেটা, তাহলে 1/v ইজ ইকুয়াল টু -1/35। তাহলে আমার তো লাগবে বি এর মান, 1/v এর মান না, তাহলে উল্টে যাবে, উল্টা দাও। তাহলে বি নিচে আসলো 1, তাহলে এখানে কি মাইনাস মাইনাস আছে, 35টা নিচে ছিল, উপরে চলে গেল, নিচে আসলো 1, তাহলে বির মান হলো -35। আশা করি বুঝতে পারছো। আর এইটাও আশা করি যে কোনো ম্যাথ, এই যে 1/b 1/u 1/f, যে কোনো ম্যাথ আসলে পারবা। আর অ্যাডভান্স আরেকটা ম্যাথের আমি দেখছিলাম, এগুলো আর কোনো সমস্যা নেই। এখন যে কোনো ম্যাথ দৈর্ঘ্য দেয়া বলো ইয়া বলো, ওই যেটাই আমি করছিলাম, যে কোনো ম্যাথে যে আমি এগুলো দিলাম, এই ম্যাথগুলো একটু তোমার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যদি না পারো সেটা আমাকে বলবা, ভুল হয়ে গেছে আমি আর নিতে পারতাছি না,
এগুলো যদি না পারো আমাকে বলবা, প্রবলেম দেখাবা, যে আমি এগুলো তোমাদের ক্লাসে প্রবলেম দিয়ে গেলাম, প্রবলেম দেখাবা। এইটা একটু যে আমি বলে দেবো, প্রবলেমটা দেখাবা, এইগুলো একটু দেখাবা। এইটাও আমি দিলাম, এটাও আমার প্রবলেম দেখাবো, যেটা বুঝো কিনা এটা আমার কমেন্টে জানাবা, তাহলে আমি বুঝতে পারবো তোমার আমার ক্লাস বুঝতে পারছো। এটা কত হবে, এটা কিন্তু একটা মোটামুটি ক্রিটিক্যাল আছে, এটা আমাকে জানাবা কেমন। আর এইখানে হচ্ছে এই এইগুলো একটু দেখো, যে যে বস্তুর আকারের, তোমার কি প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 4 গুণ, তাহলে এই যে একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করো, 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটু অবতল আয়না, কয় সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট, 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট। তাহলে ফোকাসটা এটাই দিলাম, ফোকাসটা কত সেন্টিমিটার, তাহলে হচ্ছে এফ এর মান, এফ ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটু অবতল আয়না থেকে কত দূরে একটি বস্তু স্থাপন করলে বাস্তব, এই দেখো, বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 4 গুণ হবে। বস্তুর আকারের কত গুণ হবে, বস্তুর আকারের, তাহলে খেয়াল করো যে হচ্ছে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 4 গুণ হবে। এই একটা ম্যাথ, এটা ইউনিক ম্যাথ, এটা যদি বুঝো তাহলে সব বুঝো। আমরা জানি এম ইজ ইকুয়াল টু এল প্রাইম বাই এল, এটা একটা ম্যাথ। আর একটা হলো এম ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে মাইনাস বি বাই ইউ, আর একটা হলো এম ইজ ইকুয়াল টু যেন পরমান দেওয়া হয়, পরমান বি বাই ইউ, এটা থেকে তো মাইনাস দিলে সেটা পজিটিভ হয়ে যায়। অর্থাৎ এমটা আমার বিবর্ধন নেগেটিভ কখন হয়, এম ইজ ইকুয়াল টু মাইনাস বি কখন হয়, তখনই হয় যখন হচ্ছে বাস্তব হয়। তো বাস্তব মানে কি, উল্টা, উল্টা হইতে হবে। যখন আমার হচ্ছে প্রতিবিম্ব উল্টা হয়, বাস্তব হয়, তখন হচ্ছে আমার এই ইয়াটা তোমার এই তোমার হচ্ছে প্রতিবিম্বটা হচ্ছে ঋণাত্মক হয়। অর্থাৎ বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারে 4 গুণ হবে, অর্থাৎ এম ইজ ইকুয়াল টু -4। এবার আসো, তাহলে এম যদি আমার হচ্ছে -4 হয়, তাহলে আমি সূত্র পড়ছি কি, তাহলে এম ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই ইউ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে, এটা তো ইয়ার মান, এই এটা তো হচ্ছে আমার এই এম ইজ ইকুয়াল টু -4, তাহলে লিখতে পারি -4, কারণ এম এর পরিবর্তে এটা, তাহলে এম এর মান দেওয়া আছে -4, লিখলাম। তাহলে এবার আসো মাইনাস মাইনাস চলে গেল, বি ইজ ইকুয়াল টু ইউ ইকুয়াল টু 4, তাহলে এখান থেকে আমরা বি পাইতে পারি, ইউটা ভাগ আছে, তাহলে আমার বি হয়ে গেল 4u, 4u। এই জিনিসটা যদি বুঝো, বাকিগুলো একদম ইজি, একদম ইজি, এতে গরিব না দিয়ে অধ্যায় নাই, বুঝছো। তাহলে দেখো এখানে আমি হচ্ছে বির মান পেয়ে গেছি, বির মান হচ্ছে 4u। তাহলে আমার সূত্র মতে আমার কি বের করতে বলছে এখান থেকে, তোমার কত দূরে একটি বস্তু স্থাপন করলো, অর্থাৎ আমার বের করতে বলছে হচ্ছে ইউ এর মান কত, ইউটা বের করতে বলছে। তাহলে আমরা জানি 1 বাই, এখানেই করলাম আমি 1 বাই বি প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1/f। এখান থেকে আমার 1/u এর মান বের করতে হবে। তাহলে করো, এটা একটু এখানে কাজ করি, এটা এখানে কিছু কাজ আছে, যে 1/b এর মান কত, 1/b, তাহলে সরি বি এর মান হচ্ছে কিন্তু এই যে 4u, তাহলে 1, বি এর মান হচ্ছে 4u। এই যে এটাতে কীভাবে আসলো সেটা কিন্তু অলরেডি আগে দেখাইছি, প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এটাই একটু ইউনিক ওইগুলোর থেকে ম্যাথগুলা। তাহলে 4u আর ইউ আছে, তাহলে আমার কত কমন যাবে, হ্যাঁ আমার লসাগু হবে হচ্ছে 4u। তাহলে 4u কাটা, তাহলে 1 থাকে, তাহলে 1 প্লাস ইউ, আর হচ্ছে আমার এখানে কি কাটা, হ্যাঁ ইউ আর ইউ কাটা, ভাগ দিলাম এটা দিয়ে, তাহলে থাকে 4। তাহলে এটা আবার ভুল করো নাকি, বুঝছো, 4u বা ইউরে ভাগ করলে 4 থাকে, 4টা আমার 1-এর সাথে গুণ হলে 4 হবে, ইজ ইকুয়াল টু 1/f। তাহলে এখানে 1 + 4 5/4u ডিভাইডেড 1/f। এফ এর মান কত আবার, এফ এর মান হচ্ছে 10, বসে দিলাম, 10 বসে দিলাম সেন্টিমিটার। এখানে যেহেতু অন্য কোনো একক নেই, তাহলে কোনো সমস্যা হবে না, পরে মিটার নিতে পারবা। তাহলে আর গুণন করো, 4u ইজ ইকুয়াল টু কত, তোমার হচ্ছে 50 হলো। তাহলে ইউ এর মান কত হবে, 50 ডিভাইডেড 4, তাহলে কত যায়, আমাদের হচ্ছে একবার গেল, একবার গেল 10, তাহলে 12.5, এটা হচ্ছে আমার ইউ এর মান। তাহলে দেখো খুব সহজে আমরা যদি একটু মাথাটা খাটাই, তাহলে খুব সহজে এগুলো বের হয়ে আসবে। যেহেতু সেন্টিমিটার ছিল, কোনো একক বসে নেই, তাহলে সেন্টিমিটার হবে। আশা করি বুঝতে পারছো। তো আমি এতক্ষণ আমার অনেক কষ্ট হয়েছে, তারপরে আমি চেষ্টা করছি, আর তোমরাও ধৈর্য ধরে কষ্ট ধরে ভিডিওটা দেখছো, তো আশা করি তোমাদের উপকারে আসবে। এইখানে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবা, কমেন্টে জানাবা। আমি এই ভিডিওর
আঙ্গিকের বাকি প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করে দেবো। আর এটা হয়তো আমার রেগুলারলি বেসিসে শেষ ভিডিও হতে যাচ্ছে। সবার জন্য শুভকামনা। তো মাস্টার বিদ্যালয় বড় একসময় একটা বড় পরিসরে কাজ করবে ইনশাল্লাহ। তো ততদিন পর তো তোমরা তোমাদের পড়াশোনা তো চালিয়ে যাবে, হয়তো তোমাদের ব্যাচে কাউকে পাবো কি নেই বছর বা পরের বছর জানি না। অফলাইনে যাদের পড়াচ্ছি এদের নিয়ে হচ্ছে আমার সময়টা চলে যাবে আশা করি। তো সবার জন্য অনেক শুভকামনা রইল। সবাই অনেক পরিশ্রম করো, নিজের সর্বোচ্চ দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে।